গত কিছুদিন ধরে আমরা এর আগে 3টা ক্লাস নিয়েছি, আজকে চতুর্থ ক্লাস। আমরা বেসিক্যালি যারা উদ্যোক্তা, যারা বেসিক্যালি নন অ্যাকাউন্টেন্ট, সাধারণত আমি আগেই বলেছি যে আমাদের দেশে বেশিরভাগ উদ্যোক্তাদের নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। তাদের অনেক সময় অ্যাকাউন্টিংয়ের অনেক টার্মিনোলজি নিয়ে একটু ভীতি থাকে। ইভেন তাদের সামনে যখন একটা রিপোর্ট আসবে, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, সেই রিপোর্টটা তারা কিভাবে দেখবেন, কোন কোন পয়েন্টগুলোতে তাদের নজর দিবেন, এগুলো তারা অনেক সময় ভয়ে হাত দিতে চান না বা দেখেন না। সেই ভয়টা ভাঙানোর জন্যই মূলত এই ক্লাসগুলো। যারা বিভিন্ন ডিসিপ্লিন থেকে, আর্টস, তারপরে জেনারেল ম্যানেজমেন্টের, কমার্স, মানে যারা অ্যাকাউন্টিং পড়েন নাই, তারপরে সায়েন্স, ইভেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম অনেক আমাদের উদ্যোক্তারা আছেন যাদের এই অ্যাকাউন্টিং ধারণাটা দেওয়ার জন্য মূলত এই ক্লাস। আমরা এর আগে 3টা ক্লাস করেছি, আজকে চতুর্থ ক্লাস। আজকে যে ক্লাসটা করব এটাতে আমরা আপনাদের শেখানোর চেষ্টা করব যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আপনারা জানেন যে একটা স্টেটমেন্ট সাধারণত কখনো কখনো 15 দিন পর বা কখনো মাস শেষে, নর্মালি মান্থলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা নর্মালি মান্থলি করা হয়। আরেকটা হচ্ছে ত্রৈমাসিক করা হয়, 3 মাস পর পর, 6 মাস পর পর করা হয়, এবং 1 বছর শেষে করা হয়। আমাদের বিভিন্ন প্রতিবেদনের জন্য, ইনকাম ট্যাক্সের জন্য নানানভাবে করা হয়। সো আমরা আজকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট স্টেটমেন্ট, হ্যাঁ, এইটা দেখতে কেমন এবং এখানে কি কি থাকে, এই জিনিসগুলো আমরা একটু আলাপ করার চেষ্টা করব। ধরুন আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট বা ক্যাশিয়ার বা হোয়াটএভার, বা চিফ অ্যাকাউন্টেন্ট বা হেড অফ অ্যাকাউন্টস বা জিএম অ্যাকাউন্টস আপনাকে এনে আপনাকে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিল। আপনি একজন উদ্যোক্তা, আপনি নন অ্যাকাউন্টেন্ট ব্যাকগ্রাউন্ড, আপনি ওইটার কি কি জিনিসগুলো দেখবেন এবং কি কি প্রশ্নগুলো তাকে করবেন, এবং আপনি চাইলেও কিন্তু কিছু জিনিস ভুল ধরতে পারেন। সেই বিষয়গুলো আমরা আজকে আসলে মূলত আপনাদেরকে বলার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে মূলত 2টা দিক থাকে। একটা কি, একটা হচ্ছে ইনকাম, আর একটা থাকে এক্সপেন্ডিচার। সো আমাদের প্রথমে জানতে হবে যে ইনকাম কোথা থেকে আসে। ইনকাম মূলত ব্যবসার যে মূল যে ইনকামটা, সেটা হচ্ছে সেল থেকে, মানে বা যদি কোনো সার্ভিস কোম্পানি হয় তার সার্ভিস থেকে, যে সে যে ব্যবসাটা, যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করে, সেই প্রোডাক্টটা সেল করে যে আয়টা পায়, এবং যে সে যদি কোনো সার্ভিস দিয়ে থাকে, সে সার্ভিসটা সেল করে যে আয়টা পায়, সেটা হচ্ছে তার মূল ইনকাম। সেটাকে আমরা বলি সেল থেকে আসে। এছাড়াও নানানভাবে ইনকাম আসতে পারে। কীরকম, আমরা একটু এগুলো জানার চেষ্টা করব। যেমন ধরেন ব্যাংক ইন্টারেস্ট। আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছেন, আপনি সেই ব্যাংক অ্যাকাউন্টে বছর শেষে 5,000, 10,000, 15,000, 20,000, হোয়াটএভার দ্য অ্যামাউন্ট আপনার ক্লোজিং ব্যালেন্সের উপর নির্ভর করে, বাট এখন তো ডে ক্যালকুলেশন করা হয়, সেখানে একটা ইনকাম আসে, সেটা কিন্তু আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসে। সো আপনাকে একটা ব্যালেন্স প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিল আপনার অ্যাকাউন্টেন্ট। আপনি যদি দেখেন যে আমার তো কোম্পানির একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের আমার যে 6 মাস পর পর তারা ইন্টারেস্ট দেয়, যদি বাৎসরিক অ্যাকাউন্ট দেয় আপনাকে, তাহলে ইন্টারেস্টটা তুমি দেখালা না কেন? তাহলে তো তুমি সঠিক কাজ করো নাই। সো আপনি কিন্তু এই প্রশ্ন করতেই পারেন। তারপরে ধরেন আপনার প্রতিষ্ঠানের নামে এফডিআর থাকতে পারে, আপনি সঞ্চয় করে এফডিআর করতে পারেন। সেটা আপনি প্রতিষ্ঠানের নামেও করতে পারেন, ব্যক্তিগত নামেও করতে পারেন। আমি কিন্তু প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি, আপনার XYZ একটা প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি, আমি তো ব্যক্তি নিয়ে কথা বলছি না। আমাদের মাথার মধ্যে আগে ঢুকাইতে হবে ব্যক্তি আর প্রতিষ্ঠান 2টা আলাদা জিনিস। প্রতিষ্ঠান নিজেই একটা সত্তা, একটা ইনস্টিটিউশন। সো আমি ব্যক্তি আর প্রতিষ্ঠান 2টা আলাদা জিনিস, সেটা আরেকটু ক্লিয়ার করব একটু পরে, কেন আলাদা, কিভাবে আলাদা। সো XYZ কোম্পানি, এটা হ্যাঁ কোম্পানি। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের সেল থেকে আসে, ব্যাংক ইন্টারেস্ট থেকে আসে, এফডিআর এর ইন্টারেস্ট থেকে আসতে পারে, তাই না? আমার প্রতিষ্ঠানের নামে যদি কোনো ল্যান্ড বা ফ্ল্যাট থাকে, বিল্ডিং থাকে, ফ্ল্যাট থাকে, ফ্ল্যাটের ভাড়া আসতে পারে, রেন্ট, এটাও কিন্তু ইনকাম, কোম্পানির ইনকাম। কারণ
এটা আমার না, ব্যক্তির, ওই প্রতিষ্ঠানের নামে। আমি আবার বলছি, ওই প্রতিষ্ঠানের নামে যদি কোনো ফ্ল্যাট কিনা থাকে বা কোনো জমি থাকে, ইভেন ল্যান্ড হইতে পারে, সেটা ল্যান্ড হইতে পারে, আপনি এগুলো একটু নোট করবেন। হ্যাঁ, ল্যান্ড যদি হয়, ল্যান্ড থেকে যদি কোনো আপনি কিছু চাষাবাদ করছেন বা কাউকে লিজ দিচ্ছেন, সেইখান থেকে কোনো ইনকাম হলে সেটাও কিন্তু ইনকামে আসবে। তাহলে আমরা ইনকামগুলো একটু বোঝার চেষ্টা করছি, তাই ঠিক আছে। আরেকটা হতে পারে যে আপনি যদি কোনো প্রপার্টি সেল করেন, কোম্পানির কোনো প্রপার্টি, আমি কিন্তু সবগুলো খাত কভার করার চেষ্টা করছি। প্রপার্টি সেল করলেও আপনার কিন্তু ইনকাম আসতে পারে। হ্যাঁ, প্রপার্টি সেল করলেও ইনকাম আসতে পারে। কোম্পানির প্রপার্টি, আবার বলছি, আপনার ব্যক্তিগত প্রপার্টি না, কোম্পানির প্রপার্টি। এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এই কয়টা খাত আপনাদের বললাম, এই খাতগুলো থেকে, এছাড়া আদার্স একটা থাকে, নানান কারণে, বিভিন্ন কারণে আদার্স থেকেও আপনার প্রতিষ্ঠান কোনো অ্যাওয়ার্ড পেলো বা বিভিন্ন পুরস্কার পেলো বা কোনো কিছু পেলো, সেখানে আমরা আরেকটা বলি হচ্ছে আদার্স, যেগুলো অতটা সংজ্ঞায়িত করা যায় না, সেগুলোকে আমরা আদার্স বলছি। আচ্ছা, এখন আসি এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচারের কতগুলো খাত আছে আপনারা জানেন একটা প্রতিষ্ঠান। আমি কিছু খাত লেখার চেষ্টা করব। তার আগে আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের যে এই কোম্পানি থেকে, আমি XYZ কোম্পানির মালিক, আমি কেন, আপনি XYZ কোম্পানির মালিক, আপনি কেন XYZ কোম্পানি থেকে আলাদা, সেটা একটু বোঝানোর চেষ্টা করি আগে। এটা আমি আগেও একবার বলেছিলাম, আজকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। যেমন আপনি ওই প্রতিষ্ঠানে কাজ করেন, কথা আপনার এটা ব্যক্তি মালিকানাধীন হইতে পারে, আপনি সেই প্রতিষ্ঠানে কাজ করেন। আপনার এটা পার্টনারশিপ হইতে পারে, আপনার হয়তো দুইজন পার্টনার আপনারা কাজ করেন, বাকিরা স্লিপিং, মানে তারা ইনভেস্ট করেছে কিন্তু তারা কাজ করে না। তাহলে আপনি কাজ করলে সেখানে এক ধরনের আপনার ভূমিকা হবে। এটা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, সেখানেও কিছু ডিরেক্টর কাজ করতে পারে, বাকিরা হয়তো স্লিপিং ডিরেক্টর। আর এটা যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, এটা অন্য আলোচনা, আমি ওটাতে যাচ্ছি না। আমরা আপাতত তিনটাতে থাকি। প্রপার্টারশিপ মানে ব্যক্তি মালিকানাধীন যেটা, হ্যাঁ, যেটার কথা বললাম, পার্টনারশিপ, আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই তিনটা কোম্পানিতে যেসব পার্টনাররা বা শেয়ার হোল্ডাররা বা ডিরেক্টররা এই কোম্পানিতে কাজ করবেন, তাদের কিছু আলাদা রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতা আছে অন্যদের তুলনায়। যারা কাজ করেন না, পার্টনারশিপে টাকা দিয়েছেন কিন্তু কোম্পানিতে কোনো কাজ করেন না, তাদের তুলনায় এদের কিছু আলাদা দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতাটা কি আমি বলি। যেমন ধরেন আপনি যদি একক মালিকানা হন, আপনি একাই, আপনার কোনো পার্টনার নাই, আপনি একাই প্রতিষ্ঠানের মালিক, আপনি কাজ করেন, আপনারও কিছু দায়িত্ব আছে। আপনি চাইলেই প্রতিদিন ক্যাশ বাক্স থেকে টাকা উঠাতে পারেন না, আপনি কোম্পানির মালিক হলেও। এটা কিন্তু রুল, মানে এইটা রুল হবে। আরেকটা কনভেনশনের কথা বলি, আমি সৌন্দর্যের কথা বলি। আপনি যদি এটা করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হবে। বেশিরভাগ ব্যবসায়ী, আমি অনেক ব্যবসায়ীকে আমার লাইফে দেখেছি, শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের কারণে, ডিসিপ্লিন না থাকার কারণে বছর শেষে, মাস শেষে বা কয়েক বছর শেষে তার হাতে কোনো টাকা পয়সা থাকে না এবং ব্যবসাটা নষ্ট হয়ে যায়, শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন না থাকার কারণে। এরকম আমি অসংখ্য দেখেছি। তাহলে আপনি যখন এই জন্য আপনি আর ওই প্রতিষ্ঠান আপনাকে বেতন দেয়, এটা মাথায় রাখতে হবে, বেতন দিবে। আপনি কোম্পানির মালিক হইতে পারেন, কিন্তু ওই কোম্পানি আপনাকে বেতন দিবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি, যেমন ধরেন, এটাকে বলে রেমুনারেশন, হ্যাঁ, রেমুনারেশন। আবার অন্য আপনার সহকর্মীরা যখন বেতন পান, সেটাকে বলে স্যালারি। সো আমরা এই দুটার পার্থক্যটা বুঝলাম, রেমুনারেশন আর স্যালারি। আপনি যখন নিজে বেতন নিচ্ছেন, এই কথাটা আমি খুব স্পেসিফিকভাবে বলার অর্থ, কোনো অবস্থাতেই আপনার যখন খুশি আপনি ক্যাশিয়ারকে ডেকে, বা আপনি হয়তো ক্যাশ মেনটেন করেন, বা আপনার হয়তো হেড অফ অ্যাকাউন্টস মেনটেন করে, আপনি ডেকে বলতে পারবেন না যে এই আমার জন্য কিছু টাকা নিয়ে আসো। ইউ ক্যানট সে দ্যাট। তাহলে আর আপনার ইনস্টিটিউশন বিল্ড আপ হবে না। আপনার দেখবেন যে আপনাকে আপনার জন্য বেতন নির্ধারণ করতে হবে। আপনি যদি প্রপাইটারশিপ হন, আপনার জন্য একটা বেতন নির্ধারণ করতে হবে যে আমি মাসে কত টাকা বেতন নিব, যে বেতনটাই হোক, সে 20,000 টাকা, 25,000 টাকা, হোয়াট এভার, 50,000 টাকা, হ্যাঁ,
1,00,000 টাকা, হোয়াট এভার, যেটাই আপনি নেন না কেন একটা বেতন নির্ধারণ করতে হবে আপনার নিজেই নিজেকে। সেটা কীভাবে করবেন? আপনি বুঝবেন যে আমার আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি রেখেই আপনি ওটা ঠিক করবেন, এবং এই বেতনটা আপনি অন্যদের যখন স্যালারি দিবেন প্রত্যেক মাসের 1 তারিখ 2 তারিখ বা অনেকে 5 তারিখের মধ্যে দেন, বা কেউ কেউ হয়তো আরেকটু পরে দেন, 7 তারিখের মধ্যে দেন, অন্যরা যখন বেতন পায় একই সঙ্গে আপনার বেতনটাও ডিসবার্স হবে, পেমেন্ট হবে, এর আগে হবে না। সো এইটা কিন্তু এক ধরনের নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট। আপনি বলতে পারেন আমি তো কোম্পানির মালিক, আমার যখন ইচ্ছা তখন টাকা নিব, হবে না। এভাবে কিন্তু ব্যবসা হয় না। আই টেল ইউ, কিছু জিনিস নিজেকেই মানতে হয়। সো আপনি যদি চিন্তা করেন যে আমি মাস শেষ হওয়ার পরে যেদিন অন্য সবার বেতন হয় সেই দিন আমি বেতন নিব, তাহলে দেখবেন আপনার খরচের, নিজস্ব খরচের একটা ডিসিপ্লিন তৈরি হবে। কারণ আপনি জানেন আপনি ব্যবসা করলেও আপনি কিন্তু ফিক্সড একটা ইনকাম পান। এটা যখন আপনার মাথার মধ্যে ঢুকবে, হ্যাঁ আপনার বছর শেষে ওই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তো করবো, বছর শেষে আপনার যে লাভ হবে, এই সব আপনার বেতন টেতন যা যা আছে দিয়ে যে লাভ হবে, সেই লাভের একটা অংশ ইচ্ছা মতো আপনি উঠাইতে পারেন, এটা নিয়ে তো কোনো কোয়েশ্চেন নেই, কোনো কনফিউশন নাই। কিন্তু বেতন একটা থাকা, যদি লাভ না হয় তখন কী হবে? আপনি টাকা উঠাই ফেললেন, খরচ করে ফেললেন, গাড়ি কিনে ফেললেন, তারপরে বিরাট অফিস করে ফেললেন, হ্যাঁ, তারপরে বাসার বাজার অফিস থেকে পাঠানো শুরু করলেন, বাসায় কিছু একটা লাগবে, অ্যাকাউন্টেন্টকে বলে দেন এই পেমেন্ট করে দাও। নো, ইউ ক্যানট ডু ইট। পার্টনারশিপে আপনার অন্য পার্টনাররা মিলে কিন্তু একটা বোর্ড, সব পার্টনার মিলে আপনারা যদি 1জন বা 2জন কাজ করেন, তারা ঠিক করবেন আপনার বেতন কত হবে। আপনি ঠিক করতে পারবেন না তখন তারা সবাই মিলে বা 2/3 মেজরিটি মিলে ঠিক করবে আপনার বেতন কত, এবং এক্স্যাক্টলি ওই অ্যামাউন্টটাও আপনি মালিক হইলে ওই অ্যামাউন্টের বাইরে আপনি কোম্পানি থেকে 1 টাকাও নিতে পারবেন না। এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রেও কিন্তু একই, সেখানে বোর্ড অফ ডিরেক্টরস থাকে। হয়তো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে হয়তো শেয়ার হোল্ডার হয়তো অনেকজন থাকতে পারে, 15-20 জন থাকতে পারে, কিন্তু বোর্ড থাকে ছোট, নর্মালি 5 জন বা 7 জনের একটা বোর্ড থাকে। সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আপনার বেতন ফিক্সড হবে। পরের বছর বেতন বাড়বে কিনা সেটাও তারা নির্ধারণ করবে, এই 2 ক্ষেত্রে। এবং এই প্রথম ক্ষেত্রে আপনারটা আপনাকে নির্ধারণ করতে হবে। সো ইট ইজ ভেরি ভেরি ডিসিপ্লিন একটা জব। আপনি যদি চিন্তা করেন আমি করব না, আপনি দেখবেন যে একটা স্টেজে আপনি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা না থাকার কারণে আপনি ব্যবসা হারাই ফেলতেছেন, আপনি ব্যবসায় মনোযোগ দিতে পারছেন না, বা আপনি ক্যাশ ফ্লো, মানে আপনার দিন শেষে ক্যাশে টাকা নাই, কারণ আপনি নিজেই খরচ করে ফেলছেন। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি মালিক হলেও ক্যাশে হাত দিতে পারবেন না। আপনি অন্য সহকর্মীদের মতো করে যখন তাদের বেতন হবে তখন আপনার বেতন নেবেন। এই কথাটা এত বড় করে বুঝালাম এই জন্য যে এইটা একটা আমার কাছে মালিকদের সমস্যা মনে হয়। এমপ্লয়িরা বা সহকর্মীরা কিন্তু বোঝে যে একটা প্রতিষ্ঠানে বেতন সবার জন্য একসঙ্গে হয়, ইনক্লুডিং মালিক। কিন্তু মালিক অনেক সময় চিন্তা করে এই আমি তো মালিক, সো আমার বেতন নিয়ে তোমার মাথা ভাবার তো কোনো দরকার নাই। সো যখন সহকর্মীরা হেড অফ অ্যাকাউন্টসরা, আমি অনেক হেড অফ অ্যাকাউন্টসকে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট টাইপের লোকজন বা MBA করেছে, মাস্টার্স, তাদেরকে বিব্রত হতে দেখেছি যে মালিকের বেতন নিয়ে সে কথা বলছে। কিন্তু এটা উচিত হলো যে আমি বলবো, আমি আমার হেড অফ অ্যাকাউন্টসকে বলবো তুমি নির্ধারণ করো আমার বেতন কত হওয়া উচিত, টাইপটা এরকম হওয়া উচিত। বা আমি আমারটা যদি সেরকম লোক না থাকে, আমি সেরকমভাবে যত কম চাপ দেওয়া যায় প্রতিষ্ঠানটাকে, কারণ লাভ হলে তো আমি পাচ্ছি, লাভের অংশ তো আমার। তাহলে বেতন আমি একটা ঠিক করে আমার বাসা খরচ মাস চালানোর জন্য সেটা একটা ঠিক করে আমাকে নিতে হবে। সো এইখানে আমি এক্সপেন্ডিচারে একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যখন আপনি দেখবেন, সেইখানে আপনি কোন কোন জিনিসগুলো একটু খেয়াল করবেন, আমি আজকে সেটা একটু বোঝানোর চেষ্টা করব। তার আগে একটু বলি, দুটো জিনিস নর্মালি এক্সপেন্সের ক্ষেত্রে বলা হয়, আপনারা এই শব্দগুলো অনেক শুনেছেন, আমি একটু বলার চেষ্টা করব। সেটা হচ্ছে ক্যাপেক্স নামে, ক্যাপেক্স নামে একটা শব্দ আছে, আর একটা হলো ওপেক্স। এই দুইটা শব্দ আপনারা খুব শুনেছেন, দেখবেন যে এটা হচ্ছে এক্সপেন্ডিচারের সঙ্গে সম্পর্কিত। ক্যাপেক্সকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আর ওপেক্সকে বলে অপারেটিং বা অপারেশনাল এক্সপেন্ডিচার, অপারেটিং এক্সপেন্ডিচার। হ্যাঁ,
আচ্ছা, ক্যাপেক্সগুলো হচ্ছে সাধারণত কোম্পানির অ্যাসেট যেগুলো কেনার জন্য খরচ করা হয় ওগুলোকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে। মানে হচ্ছে যে আপনি যেই অ্যাসেটটাকে বারে বারে ব্যবহার করে আপনি ইনকাম করতে পারেন সেগুলোকেই মূলত ক্যাপেক্স বলা হয়। যেমন ল্যান্ড, মেশিনারি, তারপরে আপনার এসি, আপনার ফার্নিচার, এগুলো নর্মালি এগুলোকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলা। এগুলো কিনতে আপনার যা যা খরচ হয়, আপনার একটা যদি ফ্যাক্টরি হয় ফ্যাক্টরি প্রতিস্থাপনে যা যা খরচ হয় এগুলোকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর অপারেটিং এক্সপেন্ডিচার হচ্ছে এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের হেডগুলো, যেগুলো আপনার প্রত্যেক মাসে প্রতিদিন যেগুলো নিয়ে আপনার খরচ হয়, যেগুলোর মধ্যে আমরা যদি এরকম বলি স্যালারি, একটা তো বললাম রেমুনারেশন, তারপরে রেন্ট, অফিস রেন্ট, তারপরে হচ্ছে স্টেশনারি, হ্যাঁ স্টেশনারি, তারপর হচ্ছে ইউটিলিটি বিল। ইউটিলিটি বিলের মধ্যে অনেক কিছু থাকে, আমি একসঙ্গে লিখে দিলাম, গ্যাস, ইলেকট্রিসিটি, পানি সব কিছু মিলে ইউটিলিটি বিল। তারপর থাকে কনভেন্স অ্যান্ড ট্রাভেলিং, হ্যাঁ ট্রাভেলিং, তারপরে এরকম আরও অনেকগুলো হেড থাকে, ঠিক আছে, আপনি সেগুলো দেখবেন। এবং এখানে থাকে পারচেজ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ পারচেজ। এটা অবশ্য একটু যারা অ্যাকাউন্টেন্ট তারা বুঝবেন, এটা নর্মালি গ্রস প্রফিটে যায়, বাট যাদের প্রোডাকশান টাইপের বা স্টক রিলেটেড টাইপের কোনো ঝামেলা নাই তারা ডিরেক্ট পারচেজটাকেও এখানে লিখতে পারেন। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে, আপনি একজন অ্যাকাউন্ট্যান্ট, আপনার সামনে, আপনি উদ্যোক্তা, আপনার সামনে এনে এরকম একটা স্টেটমেন্ট দিল যে যেখানে এরকম খরচগুলো লেখা আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এরকম করে মাস ওয়াইজ খরচগুলো একটা একটা করে দেয়া আছে। এখন আপনি দেখলেন যে কোনো একটা খরচ, কথার কথা কোনো একটা খরচ, যেমন ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেগুলো, সেগুলো তো এখানে আসতে পারবে না। তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে এখানে দেখেন আমি একটাও ক্যাপিটাল এক্সপেন্ডিচার টাইপের কোনো কিছু লিখি নাই, হ্যাঁ। এবং এইখানে ওই থেকে রেভিনিউ থেকে এইখানে যে ফিগারটা আসবে, রেভিনিউ ফিগারটা যদি এখানে হয়, রেভিনিউ থেকে এইখানে এই ফিগারটা যদি সে 500 টাকা হয়, এইখান থেকে সবগুলো বাদ দিয়ে এই টোটাল এক্সপেন্ডিচার যদি 400 টাকা হয়, এই 100 টাকা হলো প্রফিট, হ্যাঁ। আর যদি উল্টা হয়, এটা 500 হয়, এটা 600 হয়, তাহলে 100 টাকা লস, হ্যাঁ। এইটুকু আমরা বুঝি। তো এখানে প্রথমত কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার লেখা হয়নি। আপনারা এখানে দেখেন সব ফিগারগুলো দেওয়া হয়েছে। আপনি হয়তো দেখলেন কথার কথা স্যালারি, আপনি ভুল ধরবেন কীভাবে, আমি সে কথাটা বোঝাচ্ছি। স্যালারি এখানে লিখলো 100 টাকা, ফেব্রুয়ারি মাসে লিখলো 100 টাকা, হয়তো লোক নেওয়া হয়েছে এর কারণে 110 টাকা, প্রত্যেক মাসে তো আর লোক নেওয়া হয় না। হঠাৎ করে এখানে দেখলেন 150 টাকা, আবার 110 টাকা, এরকম হইতে পারে। আপনি হেডগুলো দেখতে হবে, আপনি এখানে একটা লাল দাগ দিবেন, 150 টাকা কেন, নিয়ে আসো ডিটেল। অনেক সময় দেখবেন এরকম হইতে পারে, যে একটা ধারাবাহিক থাকতে হবে। এখানেও কিন্তু ব্যাখ্যা আসবে, লোক নেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে কিন্তু একটা ব্যাখ্যা থাকতে হবে। তার মানে একটা খরচের প্রত্যেক মাসে একটা রিজন থাকতে হবে, বাড়ার বা কমার, হ্যাঁ। আবার যদি কখনো এরকম ভুল হয় যে এখানে 90 টাকা, কথার কথা, তার মানে কেউ চলে গেছে, সেটাও আপনাকে কিন্তু বুঝতে হবে কে চলে গেছে। সো জিনিসটা আপনাকে, এবং রেন্ট কী হয়, প্রত্যেক মাসে একই, মানে অন্তত 1 বছরের মধ্যে তার রেন্ট বাড়ে না, কিন্তু আপনি দেখলেন কোথাও একটা ফিগার এদিক ওদিক, এটা হয়তো ক্লারিক্যাল মিস্টেকও হইতে পারে, কোড মিস্টেক হইতে পারে, অথবা কোনো না কোনো ভুল হইতে পারে। সো এই জিনিসগুলো আপনাকে বের করতে হবে, এবং আপনার যেটা বলা হলো আপনার রেমুনারেশনটাও কিন্তু এখানে আসবে। সো এইভাবে জিনিসগুলো আপনাকে কিন্তু দেখতে হবে, প্রতিটা হেড আপনাকে দেখতে হবে, কেন কম হলো, কেন বেশি হলো। আমি জাস্ট আপনাকে ছোট্ট একটা জিনিস বোঝানোর জন্য এটা বললাম, যে আপনার প্রত্যেক মাসের খরচের বাড়া বা কমার একটা রিজন থাকতে হবে, যে রিজনটা ডেফিনেটলি আপনি আপনার অ্যাকাউন্টেন্টকে বা হেড অফ অ্যাকাউন্টসকে আপনি জিজ্ঞেস করবেন এবং সেটার একটা ব্যাখ্যা চাইবেন। নাইলে পরে তো আপনাকে নিয়ে আসলো, আচ্ছা ঠিক আছে 100 টাকা, আর কিছু দেখার দরকার নেই। নো, ইউ ক্যানট ডু ইট। আপনি তো এটা অডিট করতে হবে। আমি অডিট নিয়ে অন্য একটা ক্লাস নিব আরেকদিন। সো আপনাকে এটা দেখতে হবে, এবং এটা আপনার একজন মালিককে কিন্তু অডিটটাও বুঝতে হবে, যে আপনি কোথায় ভুল ধরবেন, কাজের কোন জায়গাটায় আপনি ভুল ধরবেন, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। সো এই জিনিসগুলো আপনাকে আমরা শেখাবো। তো আজকে আমি একটু যদি সামারি করি, আমরা
পার্টনারশিপ, প্রোপ্রাইটারশিপ এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি কীভাবে ইয়েদের পার্টনারদের বা এক্সিকিউটিভ ডিরেক্টরদের যারা কাজ করেন, সেটা এমডি হোক ডিরেক্টর হোক, তাদের স্যালারি কীভাবে নির্ধারণ করে, রেমুনারেশন কীভাবে নির্ধারণ করে সেটা আমরা বললাম। ক্যাপেক্স এফওএক্স কী জিনিস আমরা শিখলাম। আপনি একটা স্টেটমেন্ট দেখার পর কীভাবে ভুল বের করবেন সেটা আমরা শিখলাম। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমি আসলে আজকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট বেতন আপনাকে ঠিক করতে হবে এবং সেইটা আপনি যখন তখন কোম্পানি থেকে উঠাতে পারবেন না। সেটা অন্যদের সাথে যখন স্যালারি হয় তখন আপনার স্যালারি হবে। সো আপনাকে কিন্তু সেটার জন্য 30 দিন অপেক্ষা করতে হবে। সো এই ছিল আজকের আলোচনার মূল বিষয়। আমার ধারণা যে আপনাদের অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আমরা 9টা ক্লাস নেওয়ার প্ল্যান আছে। আজকে 4র্থ ক্লাস শেষ হলো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে, এই যেটা উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের জন্য দরকার সেটা নিয়ে আপনাদের সাথে আবার আলাপ করব। এবং আমি আশা করব যে এই ধরনের ক্লাসগুলো আপনাদের ব্যাপক উপকৃত হবে।